আসসালামু আলাইকুম। আজ 22শে নভেম্বর 2024 বাংলা একাডেমিতে এসেছি আমরা ফুলকুড়ি 400তম সাহিত্য সভার একটি অনুষ্ঠানে কবি জসিমউদ্দিন ভবনের দোতলায় ওয়ালিউল্লাহর অডিটোরিয়ামে। তো সেখানে এসে আমরা আসলে বহু আগের পরিচিত অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা পেলাম তাদের। তাই এখন প্রবাসী আমাদের রবিউল খন্দকার, কবি রবিউল খন্দকার, তাকেও পেলাম। উনি চলে যাবেন, ওনার দুটো বাচ্চা আছে, 4টা বাচ্চা। এখন একটা সুন্দর ফুটফুটে বাচ্চাটা দেখেন কত সুন্দর চেহারা। তোমার নাম কি মা? আয়েশা খন্দকার। তোমার নাম কি? আব্দুল্লাহ তাহসিন। রবিউল খন্দকার ভাইকে বলবো যে বাংলাদেশ ছেড়ে উনি যে প্রবাস জীবন যাপন করছেন তা ওনাদের জন্য কতটুকু কষ্টের, আবার আপনাদের ওই রেমিটেন্সটা বাংলাদেশে আসছে, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে দেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখছে। তো আমাদের সেই পুরনো বন্ধু রবিউল খন্দকারের সাক্ষাৎকার নিবে আমাদের প্রিয় ভাই ছড়াকার আতিক হেলাল। রবিউল আশরাফি এবং ক্যামেরার পেছনে সবসময় পেছনে থাকে শাহিন সালমান আমাদেরকে ধারণ করছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। ওনার শাহিনের চেম্বার থাকে চিকিৎসালয় মগবাজারে, আপনারা সেখানে সবাই যাবেন, আমিও গিয়েছি, উপকার পেয়েছি। শাহিন, তোমাকে অনেক ধন্যবাদ। এই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন রবিউল খন্দকার, অনেক বড় মনের একজন মানুষ, উদার মনের মানুষ। তিনি মধ্যপ্রাচ্যে থাকেন কিন্তু বাংলাদেশে ছুটে আসেন। অনেকের মতো দীর্ঘদিন থাকেন, দীর্ঘ গ্যাপে বাংলাদেশে আসেন, উনি কিন্তু মাঝে মাঝে আসেন 2 মাসের ছুটিতে। এবং ওখানে থেকেই তিনি বাংলাদেশের যে ছাত্র জনতা যে 5ই আগস্ট যে বিজয় অর্জন করেছে আমাদের, যে সেটা ওখান থেকেই আপনি জেনেছেন, তাই তো? তখন আপনার কেমন অনুভূতি লেগেছে, আপনি এই বিজয়ের কিভাবে অংশীদার হয়েছিলেন ওখানে থেকে, এটা একটু বলবেন। আর প্রবাস জীবনের থেকে আপনি লেখালেখি কিভাবে করছেন বা কতটুকু করতে পারেন, বাংলাদেশে কিভাবে আপনি মনে করেন বা মনে পড়ে, এই 2টা বিষয় একটু বলে আপনি আপনাকে বিদায় দেবো। অনেক দূর থেকে এসেছেন বাচ্চাদের নিয়ে। ধন্যবাদ অগ্রজ কবি মোহতারাম আমাদের প্রিয় ভাই আতিক হেলাল ভাই। দীর্ঘদিন থেকে পরিচয়, যখন থেকে সাহিত্য সভায় আনাগোনা তখন থেকেই আসলে ওনাদেরকে অনুসরণ করেই আমার পথ চলা। আর অনলাইনের সুবাদে যেখানেই থাকি না কেন আসলে হৃদয় বাংলাদেশ এটা সবসময় থাকে, আছে, থাকবে। আর 2024-এর যেই 36শে আগস্ট, 37শে জুলাই, এটা তো ইতিহাস হয়ে আছে এবং থাকবে। যে বিশাল এক ফ্যাসিস্টকে কিভাবে ছাত্র জনতা এ দেশ থেকে পালায়ন করতে বাধ্য করেছে, এবং আলহামদুলিল্লাহ এই শকুনদের এই দেশ জবরদখল এবং শোষণ এবং জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তো সেখান থেকে আমরা প্রবাসী যারা ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই এবং অনলাইনে সারাক্ষণে আমাদের প্রতিবাদ হিসেবে আমরা রেমিটেন্স বন্ধ করে দিই, এবং তার পরবর্তীতে আমাদের লেখালেখি তো চলতেই থাকে। আলহামদুলিল্লাহ যেদিন 5ই আগস্টে আমাদের বিজয় অর্জিত হলো, নতুন স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ আমরা পেলাম। যদিও 71 আমাদের স্বাধীন হয়েছিল, কিন্তু সেটা হলো আংশিক স্বাধীনতা, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা আলহামদুলিল্লাহ আমরা 2024 সালে আমরা পেয়েছি। এবং এই স্বাধীনতার ফল আমরা আমাদের যথার্থভাবে আমাদের ঘরে তুলতে হবে। কিভাবে পেয়েছিলেন ওই খবরটা, ওই সময়টার কথা? ওই সময়টা আমরা বিভিন্ন সংবাদের মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে, যদিও ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু যখন প্রথম জানতে পারলাম তখন আল্লাহ শুকরিয়া আদায় করে ধরে নামাজ পড়েছিলাম। এবং আলহামদুলিল্লাহ প্রতিটি প্রবাসী ফেসবুকের মাধ্যমে খবরটা পেয়েছি, এবং পাওয়ার সাথে সাথে মানে প্রবাসের মধ্যে সবাই মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে, এবং বন্ধুদের মধ্যে এক মানে আনন্দ উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা 71 সালের বিজয় অর্জন দেখি নাই, কিন্তু আমাদের 2024-এর 36শে জুলাই যে বিজয়, সেটা আমরা উপভোগ করছি প্রবাসে থেকেও। তো আলহামদুলিল্লাহ, এবং দেশে আসার পরেও আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আমি দীর্ঘ 2 যুগ প্রবাসে থাকার কারণে আমি এয়ারপোর্টের মধ্যে এই 24 বছরে এই সার্ভিস পাই নাই,
যে সার্ভিসটা আমি পেয়েছি এই প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস আসার পর থেকে আসিফ নজরুল বা আমাদের ছাত্র সমন্বয়ক ভাইদের মাধ্যমে। খুব ভালো কাজ। তো এই কারণে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা আশা করব দলমত নির্বিশেষে এই দেশকে সমৃদ্ধ এবং সুখী এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাসস্থান হিসেবে আমরা পৃথিবীর বুকে উন্নত একটি রাষ্ট্র হিসেবে যেন রেখে যেতে পারি, সেটা সবার কাছে উদ্যত আহ্বান রাখবো যে আমরা দল মত নির্বিশেষে আমাদের সবার একটা বাংলাদেশ হবে, কোনো দলের না, কোনো মতের না, কোনো বিভাজনের না, সবার ঐক্যের একটি বাংলাদেশ হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ কবি আতিক হালাল ভাই। আপনাকে আমি বিদায় জানাবো, তাকে অনেক দূর থেকে এসেছেন। তোমার নাম কি একটু বলো? আচ্ছা, তোমার বলেছো একবার। আব্দুল্লাহ তাহসিন খন্দকার। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আজকে এখানে এসছো, ভবিষ্যতে আসবা। হ্যাঁ, আপনাদেরকে আমি বিদায় জানাচ্ছি, যেহেতু দূরে আপনারা যাবেন। আমরা আজকে এখন আমি কবি রবিউল মাস্টারি ভাইকে দেবো। এটা জসিমউদ্দিন ভবন, এই ভবনটা এখানে এইগুলো নাম ফলক আছে কিন্তু একটু দেখা যাচ্ছে না। এখানে যে আলোর ব্যবস্থাগুলো আছে, অনেকগুলো লাইট জ্বলছে কিন্তু ভবনটা দেখা যাচ্ছে না। ঠিক, আর আমরা করেছি সৈয়দ ওয়ালিউল্লাহ সভাগৃহ, এটা দোতলায়। এইগুলো অনেকেই জানেন না যে এখানে এরকম মিলনায়তনগুলো আছে, কিন্তু চড়া মূল্য এখানে দিতে হয়, মানে ভাড়ার রেট অনেক বেশি। এটা আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা আবেদন জানিয়েছি, মৌখিকভাবে হয়তো লিখিতভাবেও আমরা দেবো বা অনেকেই দিয়েছেন। আর ওনাকে আমি অনুরোধ করব যে যাতে মানুষ বাংলা একাডেমিকে তাদের সাহিত্য সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসেবে দেখতে পারে বা ব্যবহার করতে পারে, এই ব্যবস্থা ওনার মাধ্যমেই সম্ভব। কারণ উনি এসছেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে, তাকে আমরা পেয়েছি। এই সৌভাগ্য আমাদের জন্য, এই সৌভাগ্যটার জন্য আমাদের জন্য একটা আশীর্বাদ এবং সুবিধা হয়ে আসে। সবাই যেন বাংলা একাডেমিতে আসতে পারে। অনেকে তো মেম্বার হতে পারেন না, সেখানে অনেক পর্বত প্রমাণ বাধা আছে। তো এই ব্যাপারে আসতে পারে, তাও বলতে পারবো যে বাংলা একাডেমিকে দেখে এসেছি। এটা দেখারও একটা বিষয়, যেটা 52 সালের ভাষা আন্দোলনের বিজয়ের সাথে এই বাংলা একাডেমির প্রতিষ্ঠার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো কবি রবিউল মাশরাফি, আপনার কেমন লাগছে এই বাংলা একাডেমিতে? আপনি অনেকদিন পর এসেছেন, এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের মিলনায়তনে আপনি এসে কেমন লাগছে আপনার অনুভূতি আজকে? অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। আসলে শুধু বাংলা একাডেমি না, এখন যেদিকেই যাই সেদিকেই মনে হয়, পাড়া দিলেই মনে হয় যে এখানে আমাকে কেউ কোনো ধাক্কা দেবে না। অর্থাৎ এই বাংলা একাডেমি, মানে এখন যে আমরা এখানে বসে এতক্ষণ ধরে কথা বলছি, কেউ আমাদেরকে কিন্তু কোনো বাধা দেয়নি। শুধু এখানে না, এয়ারপোর্টে আমরা আগে যেভাবে গিয়েছিলাম, একটু আগে রবিউল খন্দকারও বলল যে 20 বছর সে প্রবাসে থেকেও এরকম আসার সময় সে পায়নি, এত স্মুথলি যেটা সে পেয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা সবচাইতে, আমিও আজকের অনুষ্ঠানে আমি আমার বক্তৃতায় বলেছিলাম যে বৈষম্য আগে ছিল, কিন্তু এখন 5ই আগস্টের পরে আর যেন কোনো বৈষম্য না থাকে। বিগত সরকারের যারাই থাকুক বা বিগত সরকারের কবি সাহিত্যিক যারাই থাকুক, তাদেরকেও যেন এই সময়ের কোনো কেউ তাদেরকে ছোট করে না দেখে। সবচেয়ে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে আজকের এই অনুষ্ঠানকে, এই সংগঠনকে যারা 16 বছর ধরে অবজ্ঞা করত, সেই সচিব, তাকেই আজকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সে তার বক্তৃতায় বলেছে 16 বছর পর্যন্ত আমি এই অনুষ্ঠানে, মানে এদের এই সাহিত্য সংগঠনের অনুষ্ঠানে আসেনি। আমার ইচ্ছে হয়েছিল বলি যে কেন আপনি আসেননি, কিন্তু কেন যেন বলা হয়নি বেশি, সেটা আবার আতিক হেলাল ভাই বলেছেও কিছুটা। কিন্তু আমি একটি কথা বলবো যে আমরা যেন, বা আগামীতে যারা আসবে তারা কেউই যেন কোনো কাউকেই এন্ট্রি পার্টি হিসেবে কখনোই তাকে অবজ্ঞা না করেন। তারা সুশীল ছিল, সে সুশীল আজকে আমাদের মধ্যে এসে আমাদের সাথে মিলে গেছে, কিন্তু এটাকেও আমরা বাসুদ পার্টি বলতে পারি, অর্থাৎ বাংলাদেশ সুবিধা পার্টি। এগুলো কিন্তু আসলে খুবই খারাপ জিনিস। আর তার জন্য আমার মনে হয় মুগুর পার্টি সবচেয়ে ভালো, কারণ ওই সুবিধা পার্টিকে দমন করার জন্য মুগুর পার্টি আমাদের দেশে থাকা উচিত। কিন্তু তারপরেও বলবো যে না, দরকার নেই, সবাইকে আমরা বৈষম্যহীনভাবেই আমরা থাকবো। তারপরে আমি এখানে শাহিন সালমানকে ডাকবো। শাহিন সালমান সবসময় ব্যাকে থাকে। আমি এখন আতিক হেলাল ভাইকে আমি ক্যামেরা দেবো, এই মাইক্রোফোন দেবো না। আচ্ছা ঠিক আছে, আতিক হেলাল ভাই এখন আমাদের ক্যামেরা ধরবে। শাহিন সালমান আসবে, সে এখন একটা বই বের করতে চাচ্ছে। তার কিন্তু ছড়া বুলেট নামে অনেক কবি ছড়া আছে, 2 লাইন 4 লাইন 8 লাইনের, এবং আজকে সে বাচ্চাদেরকে নিয়ে এত সুন্দর লিখতে পারে আমি জানতাম না। ও আজকে এই ফুলকুড়িতে একটি বাচ্চাদের নিয়ে ছড়া
পড়েছে, অত্যন্ত সুন্দর সেটা কি ছিল। মুখস্থ আছে? ওটা মুখস্থ এখন আছে কিনা জানি না। যাক। তুমি অনুভূতি বলো, এই 30 সেকেন্ড। অনুভূতিটা ব্যক্ত করো। বাংলা একাডেমিতে কেমন লাগছে আজকে সান্ধ্যকালীন এই আয়োজনে? অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আমার গুরুজি রবিউল মাশরাফি এবং ছড়াকার আতিক হেলাল ভাইয়া। আমার আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। এবার নিয়ে আমার 3 বার এখানে আসা হলো আমার লাইফে। এর আগে একবার আসছিলাম আর আজকে আসা হলো, তার আগে একদিন আসছিলাম আমি নিজে। তো এখানে এসে খুবই ভালো লাগছে। ফুলকুড়ির এই 400তম সাহিত্য সভা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। অনেক গুণীজনদের সাথে সাক্ষাৎ হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে বক্তব্যগুলো। আমি সাধারণত কোথাও গেলে মানে বক্তব্য কোনো অনুষ্ঠানে গেলে প্রথমে আগে দেখি যে আসলে ওখানে অতিথি কে কে, যেখানে দেখি যে হ্যাঁ এখানে আতিক হেলাল ভাই আছেন, তারপরে আমি ফোন করে দিই রবিউল মাশরাফি ভাইকে যে ওখানে যাচ্ছেন কিনা। কারণ আমার বক্তব্য যাদের ভালো লাগে, রবিউল মাশরাফি ভাইয়া, আতিক হেলাল ভাই, কবি আব্দুল হাই শিকদার, ডক্টর মাহফুজুর রহমান আকন্দ, কিছু বাছাইকৃত লেখক বা সাহিত্যিক যারা আছে তাদের বক্তৃতায় আমি মেসেজ পাই এবং খুব ভালো লাগে, আমার প্রিয়। এই জন্য আমি এই তাদের কথাগুলো শুনে আরও বেশি ভালো লাগছে। আর ভাইয়া যেটা বলছে যে বইয়ের বিষয়, যে ইনশাল্লাহ আমার প্রথম আমার বই আসবে। আর এই বইগুলো তো আলহামদুলিল্লাহ সম্পাদনা করেছেন কবি রবিউল মাশরাফি এবং কবি আতিক হেলাল ভাইয়া, আমার শ্রদ্ধেয় 2 গুণীজন, গুরু বলি তাদেরকে। সবার কাছে দোয়া প্রার্থী, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের দেশটা সবার জন্য সালামত, সহি সালামত হয়ে যাক, এই দোয়া ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শাহিন সালমান, তোমার বইটা আমরা সবাই কিনবো, আমি কিনবো, তা আরও অন্যরাও কিনবে। আমি সবাইকে বলবো শাহিন সালমানের ছড়া পড়লে কোনো নেই, আতিক হেলাল ভাই আসেন, কেউ মানে ঠকবেন না। ওই বইটা যে টাকা খরচ করে কিনবেন, ওকে আমি বলবো যে দাম কমটা রেখো, তা সেক্ষেত্রে যাতে সবাই কিনতে পারে। তা সেও কিন্তু 31 জুলাই আগস্টে তার অনেক ছড়া আছে, অনেক বড় ভূমিকা আছে, সে অতটা দেখায় না। তবে তার শুধু জুলাই আগস্ট বলে না, ওই সময়ের যে ঘটনাগুলো মানে যার মানে অর্থাৎ সে সব সময় তার বুলেট, ওর নামটাই হচ্ছে বুলেট, ওই ছড়াগুলো তার অন্যের বুকে, মানে দুর্নীতিগ্রস্ত লোকদের বুকে, অন্যায়কারীর বুকে বুলেটের মতো ওটা আঘাত হানে। ওর ছড়াগুলো এত সুন্দর। তো অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই, অনেক ধন্যবাদ শাহিন সালমান। আমরা বাংলা একাডেমি থেকে আজকে হচ্ছে 22শে নভেম্বর, ঠিক বাজে হচ্ছে রাত 8টা, বাংলা একাডেমি থেকে কবি জসিমউদ্দিন ভবনের সামনে থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি। শাহিন সালমান, ছড়াকার আতিক হেলাল ভাই এবং আমি রবিউল মাশরাফি। আসসালামু আলাইকুম।